সেদিন সন্ধ্যায় ছুটির দিনে কিশোরীর সাথে আমার তুমুল তর্ক বেঁধেছিল। বিষয় ছিল পশু বলি। কিশোরীর বক্তব্য হলো, তুমি মাংস খাবে খাও, তার মধ্যে খামোখা দেবতাকে টেনে আনা কেন বাপু? আমি বললাম, দেখো কিশোরী, মানব সভ্যতার আদি লগ্ন থেকে পশু বলি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আজ তুমি তাকে এভাবে অস্বীকার করতে পারো না। গুহাবাসী মানুষ দেবতার উদ্দেশ্যে পশু বলি দিয়ে শিকার করতে বেরোতো। সে না হয় মানলাম, কিন্তু তা বলে আজকালকার দিনে দেবতার নামে পশু বলি মেনে নেওয়া যায় না বিভূতি। তা বললে তো হবে না কিশোরী। 5000 বছরের পুরনো সংস্কৃতি আজ মানব সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আদিম মানুষ যেমন এককালে অন্ধকারকে ভয় পেত, আগুন আবিষ্কারের পরও তার সেই ভয় পুরোপুরি যায়নি। এমনকি আজকালকার বিজুলিবাতির যুগেও মানুষ অন্ধকারকে ভয় পায়। আজও সদ্যজাত শিশু অন্ধকারে কেঁদে ওঠে। আচ্ছা বলো তো, কে তাকে এই কেঁদে ওঠা শিখিয়েছে? শোনো বিভূতি, আমি যা বুঝছি এ তর্ক আমাদের কোনোদিনই শেষ হবে না। তার চেয়ে চলো তারানাথের কাছে গিয়েই প্রসঙ্গ তুলি, দেখি সে কি বলে। ঠিক বলেছ। আর তাছাড়া তোমার সেই লটারি পাওয়ার পর আর ঠাকুরমশাইয়ের কাছে যাওয়া হয়নি। গতকালই আমি মাইনে পেয়েছি। চলো একবার যাওয়া যাক। শ্রাবণ মাসের প্রায় শেষ হলেও এবার বর্ষা দেরিতে আসায় তার রেশ এখনো রয়ে গেছে। তাই আমরা ছাতা নিয়েই বের হলাম। এক প্যাকেট পাসিং শো আর চারির জন্য 2টো উলের গোলা কিনে তারানাথের বাড়ি ঢুকলাম। কিশোরী এক ঠোঙা তেলে ভাজা কিনেছিল। আমরা ঢুকতেই তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে মনে হয় আমাদের জন্যই প্রতীক্ষা করছিল। আমরা তাকে একটু আগে আমার বাড়িতে হওয়া আমাদের তর্কের বিষয় বলতে সে কিছু বলল না, ভেতরে চলে গেল, বোধহয় চায়ের কথা বলতে। কিশোরী বলল, ভেবেছিলাম ঠাকুর মশাইয়ের কাছে একটা নতুন গল্প শুনবো, কিন্তু আজ বোধহয় সে আশা পূর্ণ হবে না। এই সময় চারি তেলে ভাজা আর মুড়ি মাখা নিয়ে ঘরে ঢুকলো, পেছনে তারানাথ। আমি চারির হাতে লাল রঙের উলের গোলা 2টো তুলে দিতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, এটা দিয়ে পুতুলের একটা সোয়েটার বুনবো। আপনার এগুলো খান, আমি একটু বাদে চা নিয়ে আসছি। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে কয়েকটা টান দিয়ে নারকেলের মালায় সেটা গুজে দিয়ে বলল, হ্যাঁ, তোমরা তখন কি যেন বলছিলে? পশু বলি, তাই তো? কিশোরী উৎসাহ পেয়ে তার পূর্বের যুক্তি খাড়া করতেই তারানাথ বলল, বলি বিষয়টা যত সহজ ভাবছ ততটা সহজ সবসময় নাও হতে পারে। কিরকম? বলির আবার সহজ কঠিনের কি আছে ঠাকুর মশাই? কিশোরী প্রশ্ন করল। তারানাথ এক মুঠো মুড়ি চিবিয়ে তারপর বলা শুরু করল, আজ আমি তোমাদের যে ঘটনার কথাটা বলবো সেটা শুনলে বিষয়টা হয়তো কিছুটা পরিষ্কার হবে। তখনও আমার দীক্ষা হয়নি, সাধু সঙ্গের লোভে যেখানে সেখানে ঘুরে বেড়াই। এইভাবে একদিন ঘুরতে ঘুরতে আমি হাজির হয়েছি বীরভূমে। ইচ্ছা তারাপীঠে গিয়ে সাধু সঙ্গ করব। তো যে পথ দিয়ে চলেছি সেটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে, কিন্তু এই পথে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। যেতে যেতে হঠাৎ আমার শরীর খুব খারাপ লাগতে লাগলো, বুঝতে পারছিলাম আমার জ্বর আসছে। সেই জ্বর গায়েই পথ চলছি। চোখে পড়ল জঙ্গলের মধ্যে কয়েকটা আলো জ্বলছে। কোনো রকমে পা চালিয়ে আলোর আর একটু কাছে গিয়ে দেখি সেখানে কয়েকটা অস্থায়ী তাঁবু দেখা যাচ্ছে। আমার জ্বর তখন বেশ বেড়েছে। নিজের গরম নিঃশ্বাস নিজেই টের পাচ্ছি। কোনো রকমে টলতে টলতে তাঁবুর কাছে গিয়ে আমি একেবারে লুটিয়ে পড়লাম। কয়েকজন লোকজনের কণ্ঠস্বর কানে এলো বটে, কিন্তু আমার তখন কথা বলার মতো অবস্থা নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম একটা তাঁবুর বিছানায় শুয়ে আছি। 2জন যুবক দেখলাম মাথার কাছে টিনের চেয়ারে বসে আছে। বয়স প্রায়
এই তোমাদের মতনই হবে। একজনের নাম অপরেশ, আর একজনের নাম সুব্রত। অপরেশ ব্রাহ্মণ সন্তান, চক্রবর্তী, হুগলির ছেলে, পেশায় ইঞ্জিনিয়ার, আরামবাগের দিকে বাড়ি। এই মজুররা আমার গায়ে পৈতি দেখে তার তাঁবুতে দিয়ে গেছে। আর সুব্রত হিসাব নিকাশের কাজ দেখে। সুব্রত কায়স্থ ঘরের সন্তান। যতদূর মনে পড়ছে পদবী মিত্র, কলকাতায় বাড়ি। দুজনেই কর্মসূত্রে বীরভূমে রয়েছে। তাদের কোম্পানি সরকারের কাছ থেকে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা তৈরি করার বরাত পেয়েছে। তারা দুজনে দুটো উন্নত তাঁবুতে থাকে, আর মজুররা কিছু অস্থায়ী টিনের ঘরে থাকে। অপরেশ সপাক খায়, আর সুব্রত সে মজুরদের সাথেই খাওয়া দাওয়া করে। সপ্তাহে একবার করে কোম্পানির লোক সারা সপ্তাহের রেশন আর মজুরির টাকা দিয়ে যায়। অপরেশ মজুরদের কাজ বুঝিয়ে দেয়, আর কড়া নজর রাখে সেই মতো কাজ হচ্ছে কিনা। সে একটু গম্ভীর প্রকৃতির, কথা কম বলে, কিন্তু বুদ্ধিমান। বুঝলে, বুদ্ধি আছে তার। মজুররা রীতিমতো তাকে সমীহ করে চলে। কাজে ফাঁকি সে এতটুকু বরদাস্ত করে না। তুলনায় সুব্রত একটু হালকা প্রকৃতির। সে একটু বেশি কথা বলে, তবে মন খুব ভালো। সব সময় মজুরদের সঙ্গে আড্ডা মেলামেশা করছে সে। তারাও এই বাবুকে বিশেষ পাত্তা টাত্তা দেয় না। তবে সে হিসেবের ব্যাপারে খুব নিখুঁত, আর ভীষণ সৎ প্রকৃতির ছেলে। একটা পাই পয়সা এদিক ওদিক হবার উপায় নেই। আমার শরীর খুব দুর্বল ছিল বলে কয়েকদিন অপরেশের তাঁবুতেই ছিলাম। সেই দুবেলা নিজে রেঁধে আমায় খাইয়েছিল। শরীর একটু চাঙ্গা হলে আমি আশেপাশে ঘুরে তাদের কর্মকাণ্ড দেখতে লাগলাম। 4 দিনের মধ্যে সেখানকার হাল হকিকত বুঝে গেছিলাম আমি। মজদুর সর্দার ভিখুর সাথেও খুব ভাব হয়ে গিয়েছিল আমার। আমি তামাক খাই শুনে আমায় একদিন কিছুটা দিয়ে জানালো, সেখানে যেখানে এখন জঙ্গল কেটে রাস্তা হচ্ছে, সেখান থেকে 1 ক্রোশ দূরেই পাশাপাশি কটা গ্রাম আছে। তোমরা হয়তো জানো না, বীরভূম জেলার পশ্চিমাংশ অতীতে বজ্রভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। এই গ্রামগুলো সেই বজ্রভূমিতেই অবস্থিত। সেখানে এক জায়গায় রাক্ষসে কালীর মন্দির আছে। এই রাক্ষসে কালী হলেন একজন উপদেবী। উপদেবী মানে ওই ডেমিগড যাকে বলে? কিশোরী প্রশ্ন করল। সে আমি অত ইংরেজি জানি না, তোমরা বলতে পারবে। তবে এই উপদেবীর সঙ্গে আছেন একজন অপদেবতা, নাম কিরালি। কিশোরী ফুট কাটল। আমি বিরক্ত হয়ে তাকে বাধা দিতে যাব, চারি চা নিয়ে ঢুকল। কথা বন্ধ করে আমরা চায়ে মনোনিবেশ করলাম। হ্যাঁ ঠাকুরমশাই, অপদেবতা আর উপদেবী নিয়ে কি বলছিলেন? আমি খেই ধরানোর জন্য বললাম। তারানাথ আবার বলা শুরু করলো। শুনলাম ভাদ্র মাসের অমাবস্যায় সেই রাক্ষসে কালীর পুজো হয়। তার সাথে তার সঙ্গী সেই অপদেবতা কিরালি। এই দুজনের উদ্দেশ্যই বলি দেওয়া। যদি কেউ দেবীর উদ্দেশ্যে কোনো মানত করে, তবে তার মনস্কামনা পূর্ণ হলে ভাদ্র মাসের অমাবস্যার দিন দেবীর উদ্দেশ্যে ছাগল বা মোষ বলি দেওয়া হয়। তবে আগে মোষ বলি দেওয়া হলেও এখন লোকে শুধু পাঁঠাই বলে দিয়ে থাকে। ভিখুর মুখে সেই বলির অদ্ভুত প্রথা শুনে আমার খুব উৎসাহ জাগল সেখানে যেতে। অপরেশ আর সুব্রতকেও রাজি করালাম সেখানে যাওয়ার জন্যে। ভিখুর সাথে আরো কিছু মজুর আমাদের সঙ্গী হল।
ভাদ্র মাসের অমাবস্যার দিন রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে হাজির হলাম সেই রাক্ষসী কালীর মন্দিরে। সেখানে গিয়ে মন্দিরের পুরোহিতের সাথে নিজে থেকেই আলাপ করলাম। পুরোহিত মশাইকে দেখে আমার বেশ লাগলো। ফর্সা, লম্বা সুঠাম দেহ, বয়স ওই 50-এর আশেপাশে, সারা মুখে কাঁচা পাকা দাড়ি, মাথার চুল সামনের দিকে কমে আসলেও পেছনে ঘাড় অবধি নেমে এসেছে। তবে ভদ্রলোকের খড়গের মতো নাক আর উজ্জ্বল দুটো চোখ আমার বিশেষভাবে নজর কাড়ল। ওনার পরনে রক্তবর্ণ ধুতি। ভদ্রলোক বেশ জ্ঞানী, বুঝলে। তন্ত্র সাধনার বেশ কিছু গূঢ় রহস্য তার জানা আছে দেখলাম। আমার সাথে কথা বলে আমারও এই বিষয়ে আগ্রহ আছে জেনে তিনি খুব খুশি হলেন। আমায় মন্দিরের ভেতরে নিয়ে গেলেন মূর্তি দর্শনের জন্যে। কি বলবো তোমাদের, এই জীবনে আমি অনেক রকম কালী মূর্তি দেখেছি, কিন্তু এই রকম মূর্তি আমি আজও অবধি দেখিনি। কি বিভৎস তার রূপ! বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না তার দিকে। কুচকুচে কালো কোষ্ঠী পাথরের 4 ফুটের মতো লম্বা মূর্তি। তবে অদ্ভুত তার গড়ন। দেবীর দুটো মাত্র হাত, এক হাতে ইস্পাতের ধারালো খাড়া, অন্য হাতে পাথরের নরমুণ্ড ঝুলছে। সেই নরমুণ্ডের গলার কাছটা কেউ যেন খাবলে নিয়েছে। তবে দেবীর পায়ের তলায় কোনো শিবের মূর্তি নেই, বরং পাশেই তার অনুচর হিসেবে একটি 3 ফুটের নগ্ন দেহের কালো পাথরের বেশি বহুল পুরুষ মূর্তি। তবে তার চোখে মুখে জিঘাংসা, কোমরে তার পশুর ছাল জড়ানো। কালো পাথরের বেশি বহুল পুরুষ, তার মুখের সদন্তগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। হাতে তার বড় বড় তীক্ষ্ণ নখ। তাকে দেখে মানুষ কম, পশুর কথাই বেশি মনে আসে। কিন্তু মূর্তি জোড়ার মধ্যে আমার নজর কাড়ল রাক্ষসী কালীর মুখখানা। মুখ বেদান করে সেই মূর্তি যেন পুরো বিশ্বকে গিলে খেতে আসছে। দেবীর মুখের ভেতর থেকে লম্বা লকলকে জিহ্বা বাইরে বেরিয়ে এসেছে। সেই লাল টকটকে জিভ দেখে মনে হচ্ছে দেবী বুঝি সদ্য রক্তপান করেছেন। জিভের পাশে সাদা ঝকঝকে দাঁতের সারি বাইরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেবীর চোখের মনির রং ধূসর। পুরোহিত মশাই জানালেন, বলি সমাপ্ত হলে অদ্ভুত অদ্ভুত এক ঘটনা ঘটে। বলি গ্রহণের পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। তারপর দরজা খুললে দেখা যায় দেবীর হাতের নরমুণ্ডুর গলার কাছে রক্ত লেগে আছে, আর দেবীর চোখের মণি কয়েক মুহূর্তের জন্য টকটকে লাল বর্ণ ধারণ করে। সেই দেখেই বোঝা যায় দেবী সন্তুষ্ট হয়েছেন। তবে তিনি আরো জানালেন, সবচেয়ে অদ্ভুত এই বলির প্রক্রিয়া। সেটা আমি কিছুই বলবো না, তুমি নিজে চোখেই সেটা দেখো। বলে তিনি হাঁক পাড়লেন। কালিয়া কালিয়া! ডাক শুনে যে হাজির হলো তাকে দেখেই আমার অন্তরাত্মা ভেতর অবধি কেঁপে উঠল। আমার মনে হলো দেবীর পাশে দাঁড়িয়ে থাকা সেই অবদেবতাই যেন সশরীরে হাজির হচ্ছে আমার সামনে। ঘোর কৃষ্ণবর্ণের পাথর কুদে যেন তার শরীর তৈরি হয়েছে। উচ্চতায় এই আমার থেকে অন্তত 1 হাত লম্বা। পরনে কোমরের কাছে একটা লাল কাপড়ের টুকরো। তবে তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সেখানে বুদ্ধির ছিটে ফোঁটা নেই।
ঈশ্বর তাকে একটা বিরাট শরীরই কেবলমাত্র দিয়েছেন, তার মস্তিষ্ক তেমন শক্তিশালী নয়। না হলে বিশ্ব চরাচরে কি যে অনর্থ ঘটত তা বলা যায় না। পুরোহিত মশাই তাকে ইশারায় কিছু বলতে সে মাথা নেড়ে চলে গেল। তারপরেই দেখলাম অনেক পুজোর সরঞ্জাম অবলীলায় ঘাড়ে করে এনে হাজির করল। কিছুক্ষণের মধ্যেই মন্দির প্রাঙ্গণ সে ঝাড় দিয়ে ঝকঝকে তকতকে করে ফেলল। কেমন যেন যন্ত্রচালিতের মতো তার হাব ভাব। পুরোহিত মশাইয়ের ইশারা ছাড়া এই বিশ্ব সংসারের কোনো কিছুর সাথেই যেন তার কোনো যোগ নেই। আমি কালিয়াকে দেখিয়ে তার সম্বন্ধে প্রশ্ন করতে তিনি জানালেন, ও কথা বলতে পারে না। ওর যখন 15-16 বছর বয়স, একদিন গভীর জঙ্গলে আমার সাথে দেখা। সে প্রায় আজ থেকে 20 বছর আগের ঘটনা। ওকে দেখে আমার খুব ক্ষুধার্ত মনে হয়েছিল, তাই আমি ওকে কিছু ফল খেতে দিই। এক বর্ধিষ্ণু যজমান পরিবারের বাড়ি থেকে কালী পুজো করে ফিরছিলাম, সঙ্গে কিছু টাকা পয়সা আর শাড়ি টাড়ি এসব ছিল। ফলগুলো খাওয়ার পর দেখি ও ও আমার পিছু নিয়েছে। প্রথমে একটু ভয় পেলেও কেন জানি না ওর চোখ দুটো দেখে আমার খুব মায়া হলো, তাই আর কিছু বললাম না। পথের মধ্যে ঘটল মারাত্মক ঘটনা। একদল ডাকাত অস্ত্র শস্ত্র নিয়ে আমার পথ আটকাল। তারা আমায় বন্দি বানিয়ে টাকা পয়সা সব কেড়ে নেওয়ার পর হত্যা করবে কিনা সেই নিয়ে আলোচনা করছিল। এমন সময় দেখি কালিয়া ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এরপর সে ডাকাতদের অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকেই আক্রমণ করল। ডাকাত দলের অনেকেই ছিল বয়স্ক। তারা এই তরুণ তেজের দাপটে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। বেশ কিছু ডাকাত মারা পড়ল, বাকিরা আহত হয়ে কোনো রকমে প্রাণ নিয়ে পালালো। রক্ত স্নাত সেই সুঠাম চেহারার কিশোরকে দেখে আমি চমকে গেলাম। এত লোককে সে হয় জমের বাড়ি পাঠিয়েছে, না হয় পঙ্গু করে ছেড়েছে, কিন্তু তার গায়ে আঁচড়টি পর্যন্ত লাগেনি। আমি বুঝলাম ঈশ্বরের অসীম কৃপা ছাড়া এই জিনিস সম্ভব নয়। তারপর সে আমায় এই রাক্ষসে কালী মন্দিরে নিয়ে আসে। এখানে এসে দেখি এই মন্দিরের যিনি পুরোহিত তিনি খুব অসুস্থ। আমায় তিনি এই মন্দিরের পূজা ও অন্যান্য আচার পদ্ধতি শেখান। এরপর কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। আশেপাশের গ্রামের লোকেরা তার দাহ সংস্কারের ব্যবস্থা করে এবং আমায় এই মন্দিরের দায়িত্ব নিতে অনুরোধ করে। 3 দিন পরেই ছিল ভাদ্র মাসের সেই অমাবস্যা, মায়ের বাৎসরিক পুজোর দিন। আমি ভেবেছিলাম সেবারের পুজো মিটলেই চলে যাব, কিন্তু সেই পুজোর পর আজ যেতে পারলাম না। এখান থেকে 10 ক্রোশ দূরে আমার বাড়ি। পরে একবার বাড়িতে গিয়ে দেখা করে সব জানিয়ে এসেছি, কিন্তু এই রাক্ষসে কালীর নিত্য সেবা করা এখন আমার নিয়তি। যতদিন বাঁচব আমাকে এই কাজ করে যেতে হবে। জয় মা, জয় মা। আমি বললাম, ঠাকুরমশাই, আমিও কিন্তু এই পুজোর পুরোটা না দেখে এখান থেকে নড়ব না। আর বলিটা আমি একদম কাছ থেকে দেখতে চাই। আমি শুনেছি এখানকার বলির নাকি বিশেষত্ব আছে। ঠিকই শুনেছ। তুমি তাহলে আমার পাশেই এই আসনে বসো বাবা। আমি তাই করলাম। বাইরে তাকিয়ে দেখলাম বেশ কিছু গ্রামবাসী ভিড় করেছে মন্দিরের বাইরে। একজনের সঙ্গে একটা পাঠাও আছে দেখলাম। সে গিয়ে হাড়ি কাঠের পাশে দাঁড়ালো। এমন সময় আমার চোখ গেল একজন সুদর্শন
মাঝবয়সী লোকের দিকে। লোকটার পোশাক ও হাতের বহুমূল্য আংটিগুলো বলে দিচ্ছে উনি সম্ভ্রান্ত পরিবারের থেকে এসেছেন। দেখলাম তার পাশে একজন বছর 5-6 বালকও দাঁড়িয়ে আছে। দেখলাম তার হাতে সিল্কের দড়ির প্রান্তে বাঁধা আছে একটা ছোট্ট কালো ছাগলছানা। বালকটি সেই ছাগলছানাটিকে সযত্নে কাঁঠাল পাতা খাওয়াতে ব্যস্ত। মনটা খারাপ হয়ে গেল দৃশ্যটা দেখে। ইতিমধ্যে রাত 12টা বেজে গেছে দেখে পুরোহিত মশাই পুজোয় বসলেন। ঢাক আর কাসর ঘণ্টা বেজে উঠল সজোরে। কিছুক্ষণ পুজো চলার পর ঠাকুর মশাই হাঁড়ি কাঠের সামনে এসে তাতে তেল সিঁদুর লেপে দিলেন। সবাই মায়ের নামে জয়ধ্বনি করে উঠল। যে লোকটি পাঁঠা এনেছিল সে হাঁড়ি কাঠে পাঁঠার গলাটা আটকে ওপর থেকে কাঠের আগলটা আটকে দিল। ঠাকুর মশাই এবার মায়ের হাত থেকে ইস্পাতের ওই ধারালো খড়গটা নিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলেন। এবার সেই খড়গটা দিলেন কালিয়ার হাতে। তারপর তাকে ইশারা করতেই দেখলাম সেই ভীষণ দর্শন যুবকটির চোখ মুখ আরো হিংস্র হয়ে উঠেছে। আমার মনে হতে লাগলো বুঝলে স্বয়ং অপদেবতা কিরালি খাড়া হাতে মন্দির প্রাঙ্গণে চলে এসেছে। এরপর ঠাকুর মশাই ইশারা করতেই তার হাতের উদ্যত খাড়া নেমে এলো যুপকাষ্ঠের গা বেয়ে। এরপর যে ঘটনাটা ঘটল তার জন্যে আমি প্রস্তুত ছিলাম না। আমি জীবনে অনেক বলি দেখেছি, কিন্তু এ দৃশ্য আগে কখনো দেখিনি। কি দেখলেন ঠাকুরমশাই? আমি প্রশ্ন করলাম। তারানাথ একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, তারপর দেখলাম সেই দানব মানে কালিয়া যুপকাষ্ঠ থেকে পাঁঠার দেহটা টেনে বার করে সেটা উঁচু করে তুলে ধরে তার গলা থেকে বের হওয়া রক্ত পান করতে লাগলো। তারপর ঘটল আরো একটা বীভৎস ঘটনা। সেই কালিয়া পাঁঠাটার গলার কাছ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে আরম্ভ করলো। তাকে সেই মুহূর্তে মনে হচ্ছিল সে যেন একটা নরপিশাচ। লোকজন বলা বলি করছিল বলতে শুনতে পেলাম আগামী কদিন নাকি সে এই কাঁচা মাংস খেয়েই পেট ভরাবে, অন্য কিচ্ছু খাবে না। ঠাকুর মশাই দেখলাম এবার তাকে হাত তুলে নিরস্ত করলেন। সে এবার তার অভুক্ত খাবার ফেলে উঠে দাঁড়ালো। তার নজর এবার বালকটির সাথে ওই ছাগ শিশুটির দিকে। বালকটি এবার সেই ছাগ শিশুর গলা জড়িয়ে কেঁদে উঠল। সে 5 বছরের বালক হতে পারে, কিন্তু তার খেলার সঙ্গীর পরিণতি কি হতে চলেছে সে এবার স্পষ্ট বুঝতে পেরেছে। শিশুটির বাবা এবার তাকে অনেক বোঝাতে লাগলেন, কিন্তু সেই অবোধ বালক সেই অসহায় প্রাণীটির প্রাণ বাঁচানোর জন্যে বদ্ধপরিকর। পুরোহিত মশাইয়ের চোখের ইশারায় কালিয়া একটু থমকে গেছে ঠিকই, কিন্তু তার জ্বলন্ত চোখ জোড়া থেকে ঝরে পড়ছে জিজ্ঞাসা। বাচ্চা ওই সেই ছাগ শিশুটিকে ঘিরে এক মহা গোলযোগ শুরু হয়ে গেল। লোকজন দুটো দলে ভাগ হয়ে গেল। অধিকাংশই বলির পক্ষে, তারা প্রতিবারের নিয়মের অন্যথা হোক তা চায় না, না হলে নাকি অনর্থ নেমে আসবে আশেপাশের গ্রামে। একবার নাকি এই জিনিস হয়েছিল। আর এক দলের বক্তব্য কোমলমতি বালকের মনে দুঃখ না দিয়ে চাল কুমড়ো বা ওই জাতীয় কিছু জিনিস বলি দিয়ে এবারের মতো এই ছাগ শিশুটিকে নিষ্কৃতি দেয়া হোক। শেষে হাতাহাতি বাদে এমন উপক্রম হওয়ায় আমি আসন ত্যাগ করে ধীর পদক্ষেপে ভিড়ের মধ্যে এগিয়ে গেলাম। পুরোহিত মশাইও আমার সাথে এলেন। ওনার মুখে শুনলাম, ওনার নাম রমণী মোহন মজুমদার, পাশের গ্রামের জমিদার।
গত বছর আশ্বিন মাসে ওনার এই ছেলের খুব কঠিন অসুখ হয়েছিল। শহরের ডাক্তাররাও সব জবাব দিয়ে দিয়েছিল। ছেলেটার কোনো বাঁচার আশা ছিল না। তখন উনি গ্রামের কবিরাজের কাছে শেষ চেষ্টা করেন। সেই সঙ্গে রাক্ষসে কালীর কাছে মানত করেন, যদি ওনার ছেলে সুস্থ হয়ে যায় তবে উনি মায়ের কাছে পাঁঠা বলি দেবেন। ছেলে সুস্থ হওয়ার পর আমার কথা মতো উনি ছেলেকে নিয়ে পাঁঠা বলি দিতে এখানে আসেন। তারপর কি হয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন। রমণী মোহনের কাছে শুনলাম গত 15 দিন আগে উনি সুলক্ষণ দেখে এই ছাগ শিশুটিকে গ্রামের একজনের থেকে এক দামে কিনে এনেছিলেন। ছাগ শিশুটিকে কিনে আনার পর সেই এই বালকের সর্বক্ষণের খেলার সঙ্গী হয়। এতদিন সে এর সাথে খেলেছে, তাকে নিজে হাতে খাইয়েছে, এমনকি চাকর বাকরদের বাধা সত্ত্বেও আজ নিজে হাতে তাকে স্নান করিয়েছে। এখন হঠাৎ করে বন্ধু বিয়োগের সম্ভাবনায় সে কাতর হয়ে পড়েছে। বিশেষ তার সামনে যদি ওই বিভৎসভাবে এই ছাগ শিশুটিকে উৎসর্গ করা হয় তবে সে আবার অসুস্থ হয়ে পড়বে বলে তার পিতার ধারণা। আমি সব শুনে ঠাকুর মশাইকে ভিড় থেকে আলাদা করে নিয়ে গিয়ে বললাম, যদি কিছু মনে না করেন আমি একটা প্রস্তাব দিতে পারি। আপনি নিঃসংকোচে বলুন। আপনার সাথে কথা বলে বুঝেছি আপনার শাস্ত্র জ্ঞান আমার চেয়ে কোনো অংশে কম নয়। এই ছাগ শিশুটিকে বলি না দিয়ে তার কানের কিছুটা অংশ খাড়া দিয়ে কেটে নিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে। শাস্ত্রের বিধান আছে, আমি ইতিপূর্বে এই জিনিস দেখেছি। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আপনার এই প্রস্তাব শাস্ত্রসম্মত। তবে তাই হোক, আজ আপনি আমার মান রক্ষা করেছেন। আমার মন চাইছিল না এই নিষ্পাপ বালকের সামনে এই বিভৎস উপাচার হোক। এদিকে দেবীর কোপের ভয় কিছু সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আমি সবাইকে সিদ্ধান্তটা জানিয়ে আসি। এরপর তিনি উপস্থিত জনতার মাঝখানে তার সিদ্ধান্ত জানিয়ে দিতেই সবাই হর্ষ উল্লাসে মেতে উঠল। নিস্তব্ধ সেই রাতে আবারও বেজে উঠল কাসর ঘণ্টা। রমণী মোহন আমার পায়ে গড় করে তার সন্তানের প্রাণ রক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল। বালকটিও গুটি গুটি পায়ে এগিয়ে এসে আমায় প্রণাম করতে যেতেই আমি তাকে বাধা দিয়ে কোলে তুলে নিলাম। দেখলাম সেই বালকের চোখ দিয়ে নেমেছে জলের ধারা, কিন্তু মুখে এক অনাবিল হাসি। পায়ে একটা টান অনুভব করায় দেখলাম বালকের হাতে ধরা সেই সিল্কের দড়ি আমার পায়ে জড়িয়ে আছে, আর সেই ছাগ শিশুটি আমি ঘিরে গোল হয়ে পাক খাচ্ছে। এ যেন তার কাছে এক নতুন খেলা। আমার মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল, বুঝলে। আমি রাক্ষসে কালীর উদ্দেশ্যে মনে মনে প্রণাম করে বললাম, অবোধ সন্তানের যদি কোনো অপরাধ হয় তাহলে ক্ষমা করিস মা। এমন সময় আমার চোখ পড়ল কালিয়ার দিকে। তার চোখ দিয়ে ঠিকরে পড়ছে যেন আগুনের হলকা। পারলে সে আমায় বলি দিয়ে কণ্ঠনালী ছিঁড়ে খায়। আমি ঠাকুর মশাইকে ইশারায় কালিয়ার দিকে তাকাতে বলাতে তিনি ক্রুদ্ধ হয়ে চিৎকার করে উঠলেন, কালিয়া, খুব সাবধান, নিজের মাত্রা ছাড়াস না। আমার মনে হলো কালিয়ার চোখের দৃষ্টি দপ করে জ্বলে উঠেই পর মুহূর্তে স্বাভাবিক হয়ে গেল। আমি আর কিছু বললাম না। আমার প্রস্তাব মতন সব ব্যবস্থা করা হলো। রমণী মোহন আমার কাছে ছেলের হাত ধরে এগিয়ে আসলেন। তারপর করজোড়ে অনুরোধ করলেন,
আগামী কদিন আপনি যদি আমার বাড়ি আতিথেয়তা গ্রহণ করেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকব। আমি তার অনুরোধ ফেলতে না পেরে সম্মত হলাম। ঠিক আছে, আগামী পরশু আমি আপনার বাড়িতে উপস্থিত হব। আমি আপাতত জঙ্গলের মধ্যে যেখানে কাজ হচ্ছে সেখানে একটা তাঁবুতে আছি। বলে জমিদার মশাই জানালেন। আমি পরশু সকালেই আপনার তাঁবুতে লোক পাঠাবো। সুব্রত আর অপরেশ এতক্ষণে সবার সাথেই আমার কর্মকাণ্ড লক্ষ্য করছিল। এবার তারা ধীর পায়ে আমার কাছে এগিয়ে এলো। অপরেশের চোখে দেখলাম আমার প্রতি সম্ভ্রমের দৃষ্টি। সুব্রত কিছুটা তাচ্ছিলের ভঙ্গিতে বলল, আপনি ওই দারোটার মুখের ঘাস কেড়ে নিয়ে আবার ঠিক করেননি। এবার না বেটা আপনার ওপর চড়াও হয়। আমি তার প্রগল্ভতায় কিছুটা বিরক্ত হলেও এই অর্বাচীনের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। পুরোহিত মশায়ের থেকে ফলপ্রসাদ গ্রহণ করে আমরা সবাই তাঁবুতে ফিরে এলাম। পথে সুব্রত আমার সাথে যেচে কয়েকবার কথা বলবার চেষ্টা করলেও আমি তাতে গুরুত্ব দিইনি। পরদিনটা কোথা দিয়ে কেটে গেল আমি টের পেলাম না। সবার সাথে গল্প করেই কেটে গেল সারাদিনটা। ভিখু আমায় কিছুটা তামাক সেজে দিয়ে গেল। রাতের বেলা অপরেশ বলল, ঠাকুরমশাই, যাচ্ছেন যান, তবে কথা দিন যদি কখনো বিপদে পড়ি ডাকলে আপনি আসবেন। হঠাৎ এ কথা বলছো কেন অপরেশ? কেন জানি না, আমার মনে হচ্ছে আগামীতে আমাদের খুব বিপদ হতে চলেছে। না না, সেরকম কিচ্ছু হবে না। ও তোমার মনের ভুল। বরং কদিন মন দিয়ে কাজ করো, দেখবে সব চিন্তা মন থেকে কোথায় দূরে পালিয়েছে। তাকে এই কথা বললাম বটে, কিন্তু আমি আগেও দেখেছি কিছু কিছু মানুষের একটা ঈশ্বর দত্ত অদ্ভুত ক্ষমতা আছে। তারা তার আশেপাশে আগামীতে কোনো ভালো বা খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকলে তার টের পেয়ে যায়। এর সাথে কিন্তু জ্যোতিষ চর্চার কোনো সম্পর্ক নেই। তবে এই সব মানুষরা খুব পুণ্যাত্মা হয়। সে সাধকও হতে পারে, আবার নাও হতে পারে। অপরেশের অনেক লক্ষণের সাথে মিলে গেছিল। যাই হোক, আমি তাকে আরো কিছু প্রবোধ বাক্য বলে সে রাতের মতো শুয়ে পড়লাম বটে, কিন্তু আমার মনেও গু ডাকতে লাগলো। পরদিন সকালে রমণী মোহনের পাঠানো লোকের সাথে 2 ক্রোশ পথ হেঁটে তার বাড়ি গেলাম। গিয়ে দেখি বাড়ির পরিবেশ থমথমে। গৃহকর্তাকে এর কারণ জিজ্ঞাসা করায় তিনি যা বললেন সেটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। সেদিন পুজো মেটার পর প্রায় ভোর রাতে তিনি ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। ছেলের হাতে তখন সেই ছাক শিশুর গলায় বাঁধা সিল্কের দড়ি। তার কান কেটে নেওয়ার পর সেখানে গ্রামের লোকজন ঔষধি লতাপাতা বেঁধে দিয়েছিল, যাতে তার সেই ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায়। পথে বালকটি ঘুমে ঢলে পড়ায় একজন চাকর তাকে কোলে তুলে নেয়। তখন তার হাতে সিল্কের দড়িটা ছিল, কিন্তু বাড়ি এসে দেখা যায় ঘুমন্ত অবস্থায় তার হাত থেকে কখন যেন সেই দড়িটা খসে পড়ে গেছে। সেই কালো ছাক শিশুটির সন্ধানে তৎক্ষণাৎ লোক পাঠানো হয়, কিন্তু সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও তার সন্ধান পাওয়া যায় না। তারপর থেকেই রমণীমোহনের পরিবার এক অজানা আশঙ্কায় ভুগছে। তার মুখে শুনলাম ছাক শিশুটি তাদের হাতে তুলে দেওয়ার আগে পুরোহিত মশাই নাকি বারবার সাবধান করে দিয়েছিলেন এই ছাক শিশুটির যেন কোনো ক্ষতি না হয়, কারণ এই পশুটি মায়ের উদ্দেশ্যে বলি প্রদত্ত। এই উৎসর্গীকৃত প্রাণীটির কোনো ক্ষতি হলে কিরালির অভিশাপ নাকি নেমে আসবে। যে এই পশুটির ক্ষতি করবে তার উপর কিরালির অভিশাপ নাকি নেমে আসবে। আমি তাকে আশ্বস্ত করে বললাম,
যেহেতু তিনি নিজে ছাগ শিশুটির কোনো ক্ষতি করেননি, তাই তার চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া হতেই পারে পশুটি জঙ্গলে কোথাও লুকিয়ে আছে, এত চিন্তা করার কোনো কারণ নেই। তবে তিনি বললেন, ছাগ শিশুটি হারিয়ে যাওয়ায় আমার ছেলের খুবই মন খারাপ। আর কেন জানি না ঠাকুরমশাই, এক অজানা আশঙ্কায় আমার বুক বারবার কেঁপে উঠছে। আমি বললাম, আপনি অত চিন্তা করবেন না, আমি আপনার ছেলেটির সাথে আলাদা করে কথা বলতে চাই। পরে সময় করে তাকে একবার আমার কাছে নিয়ে আসবেন। কথা শেষ করে তারানাথ ভেতরে গেল। আমরাও সিগারেট খাবো বলে বারান্দায় এলাম। সিগারেট শেষ করে ঘরে এসে দেখি তারানাথ আমাদের জন্যই অপেক্ষা করছেন। আজ যেন গল্প বলার তাগিদ তারই বেশি বলে মনে হলো আমার। আমি বললাম, তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? পাওয়া গেল সেই ছাগ শিশুকে? তারানাথ সিগারেট হাতে নিয়ে বলতে লাগলো, সেদিনটা যেমন তেমন করে কেটে গেল। পরদিন সকালে রমণী মোহনকে দেখতে না পেয়ে তার খোঁজ করতে লাগলাম। শুনলাম তার নাকি খুব শরীর খারাপ হয়েছে। মনটা খারাপ হয়ে গেল। একজন চাকরকে বলে তার ঘরে গেলাম। দেখি ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। বাইরে একটা চেয়ারে রমণী মোহনের স্ত্রী মুহ্যমান হয়ে বসে আছেন। আমার দেখেই সে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, ঠাকুরমশাই, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে ঠাকুরমশাই, তাই হয়েছে। কি হয়েছে? আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? আমার স্বামীর অভিশাপ লেগেছে ঠাকুরমশাই, ওকে বাঁচান আপনি। কি হয়েছে আমায় খুলে বলুন। কাল রাত থেকে আমার স্বামী খুব অস্বাভাবিক আচরণ করছে, আপনি নিজের চোখেই দেখুন। বলে সে নিজের কোমরে গোজা চাবি দিয়ে তালাটা খুলে দিল। আমি ঘরে ঢুকে দেখলাম একটা কাপড়ের পাড় দিয়ে তার হাত পা বেঁধে রাখা আছে। এ কি, এভাবে একটা মানুষকে বেঁধে রেখেছেন কেন? খুলুন শিগগির। আমার আদেশে তাকে বন্ধনমুক্ত করা হলো। দেখলাম তার মুখের মধ্যে থেকে সেই ভদ্র ভাবটা উধাও হয়ে গেছে। তার চোখ মুখের ভঙ্গি একজন হিংস্র মানুষের মতো। আমি কাছে যেতেই তার মুখ দিয়ে একটা জ্যান্ত গড়গড় ধ্বনি বের হতে লাগলো। দেখলাম তার মুখে রক্ত লেগে আছে। সে কথা জিজ্ঞাসা করতে একটা অদ্ভুত উত্তর পেলাম। কাল রাতে নাকি রমণী মোহন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। জমিদার বাড়ির পেছন দিকে একটা ছোট চিড়িয়াখানার মতো আছে। জমিদার বাবুর বাবার আমলে অনেক জন্তু জানোয়ার সেখানে থাকলেও কটা খরগোশ আর কয়েকটা বিদেশি পাখি ছাড়া সেরকম কিছু নেই। রমণী মোহন মাঝে মাঝে সেই খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকত। সেদিন সন্ধ্যার পর সেই খাঁচার বাইরে দাঁড়িয়েছিল। সেটা অনেকেই দেখেছি, কিন্তু রাতের বেলা খোঁজ না পাওয়ায় তার খোঁজ শুরু হয়। দেখা যায় সে ওই পশু পাখির খাঁচার ভেতরে ঢুকে বসে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে তখন একটা খরগোশের কণ্ঠনালী ছিঁড়ে রক্ত খাচ্ছিল। আরও দু একটা পাখি সেখানে মরে পড়েছিল, যাদের মুন্ডগুলো ছেঁড়া। আমি স্পষ্ট বুঝতে পারলাম তার দেহে অপদেবতা ভর করেছে। আমি হঠাৎ এই ঘটনার কারণ বুঝতে পারছিলাম না। রমণী মোহনের স্ত্রী বলল, শুনতে পাওয়া গেছে জঙ্গল কেটে রাস্তা তৈরি করছিল যেসব মজুররা, তাদের মধ্যে কয়েকজন জঙ্গলে সেই হারিয়ে যাওয়া ছাগ শিশুটিকে দেখতে পেয়ে ধরে নিয়ে যায় তাঁবুতে। তাদের মধ্যে ভিখুও ছিল। ভিখুর দলবল সেই ছাগ শিশুটিকে তাঁবুতে নিয়ে গিয়ে কেটে আজ দুপুরে নাকি রান্না বান্না করে খেয়েও ফেলেছে। সবাই না খেলেও বেশ কয়েকজন নাকি সেই কান কাটা পাঠাটির মাংস দিয়ে রীতিমতো ভোজ খেয়েছে। অপরেশবাবু বাধা দেওয়ার চেষ্টা করলেও সুব্রতবাবু নিজে পয়সা দিয়ে তেল মশলাপাতি কিনে গ্রামের দোকান থেকে আনিয়ে রীতিমতো বনভোজন করেছে। তাই অপরেশের আপত্তি ধোপে টেকেনি। আমাদের গ্রামের কয়েকজন সেখানে মজুরের কাজ করে,
তারা বিষয়টার বাধা দিলেও তারা সেই আপত্তি গ্রাহ্য করেনি। এমনকি সুব্রতবাবু তাদের কাছ থেকে ছাঁটাই করার হুমকি পর্যন্ত দিয়েছে। তারা এসে আমার কাছে সব জানিয়েছে। এবার কি হবে ঠাকুর মশাই? আমার স্বামী ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। আমি তখন সেই ঘর থেকে সবাইকে বার করে দিলাম। তারপর রমণীমোহনের চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখের দৃষ্টি শূন্য, যেন দূর থেকে পরিচালিত হচ্ছে তার কর্মকাণ্ড। আমি তার মাথা স্পর্শ করে বললাম, এই নিরপরাধ মানুষটিকে ছেড়ে দিন, এর কোনো দোষ নেই। আমি আপনার বলির নতুন ব্যবস্থা করব। রমণীমোহন কোনো উত্তর দিল না, শুধু তার চোখের দৃষ্টি কিছুটা তীব্রতর হলো। মনে হলো সে বুঝে নিতে চেষ্টা করছে আমি ঠিক কথা বলছি কিনা। আমি তখন তার দু চোখের মাঝখানে আমার বাম হাতের কোড়ে আঙুল স্পর্শ করে 3 বার বললাম, ওম লিং আধা শক্তি রাক্ষসী কালী কায় পৃথ্যাং নম পূজয়িত শিন নম। ওম লিং আধা শক্তি রাক্ষসী কালী কায় পৃথ্যাং নম পূজয়িত শিন নম। ওম লিং আধা শক্তি মন্ত্র জপের পর তার চোখের দৃষ্টি স্বাভাবিক হয়ে এলো। পর মুহূর্তে সে মূর্ছা গেল। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে বললাম, আপাতত আর ভয় নেই, তবে আবারও দ্রুত বলির ব্যবস্থা করতে হবে। রমণীমোহনের উপর আপনি কি ক্রিয়া করলেন ঠাকুরমশাই? তারানাথ সিগারেটের শেষ টানটা দিয়ে সেটা নারকেলের মালার মধ্যে গুজে বলল, আমি বুঝেছিলাম করালির প্রভাবে রমণীমোহনের এই অবস্থা। এই অপদেবতাকে বশ করবার ক্ষমতা আমার তখন ছিল না। আমি তাই রাক্ষসী কালীর মায়ের শরণাপন্ন হয়েছিলাম। জানতাম এই অপদেবতাকে শুধু মাই বশ করতে পারবেন, তবে সে ব্যবস্থা ছিল সাময়িক। এরপর আরো বড় কোনো বিপদ যে ঘনিয়ে আসছে সেটা বুঝতে পারছিলাম আমি। ওরে বাবা, এরপরে আরো বিপদ! এ তো দেখছি শেষ হইয়াও হইল না শেষ। কিশোরীর টিপ্পনি গায়ে না মেখে তারানাথ আবার বলা শুরু করলো, বিকেলের দিকে রমণীমোহন আমার ঘরে এলো। তার চোখ মুখে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। আমায় প্রণাম করে বলল, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, তবে আমার পরিবার খুব আতঙ্কিত হয়ে আছে। বিশেষ করে আমার ছেলেকে নিয়েই যত চিন্তা। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই। টাকা পয়সার চিন্তা করবেন না, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যা দরকার আপনি করুন। চিন্তা করবেন না জমিদার মশাই, মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে দেখা করে এ বিষয়ে কি বিহিত করা যায় সেটা আমি জানবো। রমণীমোহন আমার সঙ্গে পালকির ব্যবস্থা করে দিতে চাইলেও আমি রাজি হলাম না। বললাম, না না, আমি সঙ্গে লোক নেব না, একা ওনার সাথে কথা বলতে চাই। তারপর হয়তো আমি একবার তাঁবুতে যাব অপরেশের কাছ থেকে পুরোটা সবিস্তারে জানতে। আজ রাত্রে আমি হয়তো নাও ফিরতে পারি। আর সেদিন সন্ধ্যা অনেক সেরে রওনা হলাম রাক্ষসী কালীর মন্দিরের উদ্দেশ্যে। জঙ্গলে ঢুকতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো। সঙ্গে একটা লণ্ঠন ছিল, তার আলোয় পথ চলছি। কিছু দূর যাওয়ার পর মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে। ঘাড় ঘুরিয়ে দেখলাম, মনে হলো গাছের অন্ধকারের আড়ালে কে যেন সড়সড় করে সরে গেল। শুকনো পাতা মারানোর আওয়াজ পেয়ে বুঝলাম আমার ধারণাই ঠিক, কেউ গোপনে আমার পিছু নিয়েছে। মানুষকে আমি ভয় পাই না, তাছাড়া আমার আছেটা কি যে কেউ আমার ক্ষতি করবে? তবে অতি প্রাকৃতিক কিছু হলে মুশকিল। সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করে আমার দেহ বন্ধন করে নিলাম। 3 বার জোরে জোরে বললাম, ওং ভূত প্রেত পিশাচ, ওং ভূত প্রেত পিশাচ। ভূত পিশাচ যেই আসুক আবার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এরপর দ্বিতীয় চাঁদের ক্ষীণ আলোয় গাছের ফাঁকে একজনকে দেখতে পেলাম। আমার দিকে পেছন ফিরে সে ক্রমশ
আমার থেকে দূরে চলে যাচ্ছে। মুখটা দেখতে না পেলেও তার অবয়ব আমি চিনি। সে আর কেউ নয়, কালিয়া। এতক্ষণ সেই আমার পিছু নিয়েছিল, এখন সে আমার কাছ থেকে সরে যাচ্ছে। আমি মন্দিরের পথে অগ্রসর হলাম। তারপর মনে হলো আমার আগে তাঁবুতে গিয়ে যা ঘটেছে সেটা জানা দরকার, তারপর মন্দিরে যাব। অপরেশের তাঁবুতে গিয়ে দেখলাম সে নেই। বলতে গেলে তার পুরো তাঁবুই প্রায় খালি। কিন্তু এই সময় তো এমন হওয়ার কথা নয়। এই সময় তো মজুররা যে যার থাকার জায়গায় ফিরে হয় বিশ্রাম করে, না হলে গল্প করে। শুধু যারা রান্না করে তারা রান্নাঘরে ব্যস্ত থাকে। নিশ্চয়ই ওরা কাজের জায়গায় আছে। অনেক সময় রাতের বেলাতেও হ্যাজাক জেরে কাজ করা হয় বলে শুনেছি। কাজের জায়গায় গিয়ে দেখলাম মজুররা কয়েকজন এক জায়গায় জটলা করছে। ভিখু সর্দার ধমক দিয়ে তাদের নির্দিষ্ট থাকার জায়গায় পাঠালেও দেখলাম তাদের মুখে আতঙ্কের ছায়া। তারা তাঁবুতে ফিরতেই চাইছে না। আমায় দেখেই তারা চুপ করে গেল। আমি অপরেশকে সে কথা জিজ্ঞাসা করাতে সে বলল, এই শয়তানগুলোই যত নষ্টের গোড়া। এত মাংস খাওয়ার লোভ ওদের। সুব্রতর প্রশ্রয় ওরা এত বেড়েছিল সেদিন যে কি বলবো। আমি এত করে মানা করলাম সেদিন, এও বললাম আমি টাকা দিচ্ছি, তোমরা মাংস কিনে আনো, এই পাঁঠাটাকে ছেড়ে দাও। এরা কেউ আমার কথা শুনলো না ঠাকুরমশাই। এখন বলছে এরা কাজ ছেড়ে চলে যাবে। যদি এরা মাঝপথে কাজ ছেড়ে চলে যায়, কাউকে এ মাসের মাইনে দেব না। তাই ভেবেছিলাম এদের পুজোর আগে 1 মাসের মাইনে বোনাস হিসেবে দেওয়ার ব্যবস্থা করব। তা নয়, এদের মাংস খাওয়াটাই বড় হল। আমি প্রসঙ্গটা পাল্টানোর জন্য বললাম, ভালো কথা, তোমার বন্ধুকে তো দেখছি না অপরেশ, কোথায় গেল সে? কার কথা বলছেন? সুব্রত? হ্যাঁ, এছাড়া আর কার কথা বলবো? প্রথম কথা, সে আমার বন্ধু নয় ঠাকুরমশাই, কর্মসূত্রে আলাপ। আমার সহকর্মী বলতে পারেন। আর সেদিনের পর থেকে আমি তার সাথে বাক্যালাপ বন্ধ করে দিয়েছি। আর খোঁজ রাখি না। শুনেছি সে আজ ভোরবেলায় একজনকে নিয়ে কলকাতায় গেছে হেড অফিসে দুর্ঘটনার বিষয়ে খবর দিতে। তাছাড়া সামনে পুজো আসছে, বোনাসের ব্যাপারটাও যাতে ঠিকঠাক হয়ে যায় সেই ব্যাপারে বলতে গেছে। ফিরতে কাল রাত হয়ে যাবে। ঠিক আছে, তুমি কাজ করো, তবে মাথা গরম করো না। মজুররা খেপে গেলে হিতে বিপরীত হতে পারে। তুমি ওদের বোঝাও। আমি ততক্ষণ তোমার তাঁবুতে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। অপরেশ বলল, কাল রাত থেকে একজনকে পাওয়া যাচ্ছে না। ওর নাম বিজলা। এই নাকি পাঁঠাটাকে কেটে ছালটাল ছাড়িয়ে রান্নার ব্যবস্থা করেছিল। সবাই আশঙ্কা করছে এর পরিণতি খুব খারাপ হবে। মজুররা ইতিমধ্যেই কাজ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া শুরু করেছে। ওই জন্যই সুব্রত বোনাসের ব্যবস্থা করতে গেছে। অতিরিক্ত টাকার লোভ দেখিয়ে যদি এদের আটকে রাখা যায়। আচ্ছা, কদিন জঙ্গলে কাজ বন্ধ রাখা যায় না? তা সম্ভব নয় ঠাকুরমশাই। এমনিতেই বর্ষার জন্য কাজের ক্ষতি হয়েছে। এরপর আশ্বিন মাসে পুজোর সময় এরা সব গ্রামে ফিরে যাবে। ফিরবে সেই কালী পুজোর পর। এখনই কাজ বন্ধ করে দিলে আর সময় মতো কাজ শেষ হবে না। আমার হয়েছে শাঁখের করাতের মতো অবস্থা, যেতেও কাটে আসতেও কাটে। এই সব শুনে আমি কোনো উত্তর দিলাম না। পরের দিন সকালটা নিরুপদ্রবেই কাটল, কিন্তু গোল বাঁধল দুপুরে খাওয়া দাওয়ার পর। খবর পাওয়া গেল সেই নিখোঁজ শ্রমিকের খোঁজ মিলেছে। ভিখু এসে জানালো সেদিন জঙ্গলে একদল মজুর খাওয়া দাওয়ার পর জঙ্গলের দিকে বিজলার খোঁজে গিয়েছিল। ওই দিক দিয়ে তার শ্বশুর বাড়ি যাওয়া যায়। সেদিন মাংস খাওয়ার লোভে পাঁঠাটাকে কেটে কুটে দিলেও সবার মুখে কিরালির অভিশাপের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সে ঠিক করে কদিন সেই কাজ ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। সেই মতো সেই কালই রওনা হয়ে গেছে।
এদিকে কাল সন্ধ্যাবেলায় তার শ্বশুর বাড়ি থেকে তার খোঁজে লোক এসে হাজির। ওই গ্রামের একজন মজুরের কাছে সব শুনে তার শ্বশুর মশাই তাকে নিয়ে যেতে এসেছে। এখন আমাদের কাছে সব শুনে তিনি কাঁদতে কাঁদতে আবার বাড়ি ফিরে গেলেন। আমরাও বুঝলাম বিজলা শ্বশুর বাড়ি পৌঁছয়নি, তাই আজ দুপুরে তার খোঁজে লোক পাঠিয়েছিলাম। তারা যা খবর দিয়েছে তা মারাত্মক। সব শুনে আমিও চমকে উঠলাম। মজুররা দেখেছে সেই জঙ্গলের পথে বিচলার মুন্ডহীন দেহ পড়ে আছে। মুন্ডটি পড়ে পাওয়া গেলেও বোঝা গেল সেটা বলি দিয়ে ধড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে তার মুন্ডহীন দেহের অবস্থা খুব খারাপ। তার গলার কাছ থেকে কেউ বা কারা সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এমনকি তার বুকের হৃৎপিণ্ডটা পর্যন্ত কেউ যেন বুক চিরে বার করে খুবলে খেয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, তার দেহের অবশিষ্ট অংশটা প্রায় রক্ত শূন্য। কেউ যেন তার দেহের রক্ত শুষে নিয়েছে। করালি কিশোরী অস্ফুটে বলে উঠল, হ্যাঁ, শুনে আমারও তাই মনে হয়েছিল। সব কথা শুনে অপরেশ অসহায়ের মতো আমার দিকে তাকালো। তার চোখে স্পষ্ট অনুনয়ের ভঙ্গি, যেন সে বলতে চায়, ঠাকুর মশাই, আপনি কিছু করুন। দেখলাম মজদুরদের গুঞ্জন এখন কলরবে পরিণত হয়েছে। আমি তাদের আশ্বস্ত করবার জন্য বললাম, তোমরা শান্ত হও, আমি দেখছি কি করা যায়। মজুররা সাময়িকভাবে চুপ করলো বটে, কিন্তু বুঝতে পারলাম এখনই কিছু না করলে তাদের ধৈর্যের বাঁধ যে কোনো সময়ে ভেঙে যেতে পারে। যে কোনো সময় তারা এখান থেকে সদল বলে কাজ ছেড়ে চলে যেতে পারে। স্বয়ং ভিখু সর্দারের মতিগতিও আমার খুব একটা সুবিধে ঠেকল না। অপরেশকে সে কথা জানালে সেও জানালো আমার আশঙ্কাই সঠিক। আমি পরদিন খুব ভোরবেলায় রওনা হয়ে আবারও রাক্ষসে কালীর মন্দিরে গেলাম। চারিদিকে শুনশান। দেখলাম মন্দিরের দরজা বন্ধ। সবচেয়ে অবাক লাগলো কি জানো, মন্দিরের দরজার সামনে একটা বড় গাছের গুঁড়ি আড়াআড়িভাবে রাখা আছে দেখে। ঠিক যেন আগল দিয়ে দরজাটা বন্ধ করা আছে। আমার মনে একটু কুড়ু ডাকলো। দৌড়ে গেলাম সেখানে। কোনো রকমে চেষ্টা করে সেই কাঠের গুঁড়ি সরিয়ে মন্দিরের দরজা খুললাম। দেখি পুরোহিত মশাই অচৈতন্য অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছেন। তাড়াতাড়ি জল ছিটিয়ে ওনার জ্ঞান ফেরালাম। দেখলাম ওনার চোখে বিহ্বল দৃষ্টি, কপালের কাছটায় বেশ ফুলে আছে। আমি বললাম, আপনার এমন অবস্থা কে করলো ঠাকুর মশাই? আর কে? ওই ওই দানবটা। ও যে এরকম কৃতজ্ঞ হবে তা তা আগে বুঝতে পারিনি। তারানাথ প্রশ্ন করল, কৃতজ্ঞ মানে জানো তো বিভূতি? আমি উত্তর দিলাম, হাকিব, হ্যাঁ ঠাকুর মশাই, যে উপকারীর অপকার করে। হ্যাঁ, ঠিকই ধরেছ। কৃতজ্ঞ হলো যে উপকারীর উপকার স্বীকার করে না বা অস্বীকার করে। এরপর পুরোহিত মশাইয়ের মুখে বাকি ঘটনাটা শুনে কিন্তু চমকে গেলাম। তিনি একটু ধাতস্থ হয়ে যা বললেন তা হলো, মাকে শয়ন দিতে গিয়ে কুটিরে শুয়ে টের পেলাম যে কালিয়া এসে হাজির হয়েছে। আসে নিজের কুঠির, কিন্তু তার কুঠিরে গিয়ে দেখলাম সে নেই। এরপর আমি বুঝতে পারলাম সে মন্দিরে গেছে। কিন্তু মন্দিরে এসে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম কালিয়া মায়ের হাত থেকে খাড়াটা নিয়ে নিয়েছে।
এর আগেই আমার এরকমই একটা সন্দেহ হয়েছিল। এবার আমি নিশ্চিত হলাম অযুদ্ধের ধারণাই ঠিক। এই সব ঘটনাবলীর পেছনে কালিয়ার হাত আছে। আমি গর্জন করে উঠলাম, কালিয়া বলে। দানবটা এবার আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখের মণি দুটো টকটকে লাল, মুখের ভেতরের সদন্তগুলো বেশ বড় হয়ে উঠেছে। তার বোবা মুখের থেকে একটা ঘর ঘর করে জ্যান্ত আওয়াজ বেরিয়ে আসছে। কয়েক ফোঁটা লালাও তার মুখের পাশ থেকে গড়িয়ে পড়ছে ধপ ধপ করে। তার মানে করালির প্রবেশ ঘটেছে কালিয়ার দেহে। আমি আবারও চিৎকার করে উঠলাম, স্তব্ধ হও! কালিয়া সেসবের পরোয়া না করে আমার দিকে এগিয়ে এলো। আমার চোখের ইশারাও সে বুঝতে পারছে না। আমি কালিয়ার হাত থেকে খাড়াটা কেড়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু তার আসরিক শক্তির কাছে আমি পরাস্ত। বরং কালিয়া তার হাতে ধরা খাড়াটার হাতলটা দিয়ে সজোরে আঘাত করল আমার কপালে। এই প্রবল আঘাতে আমি আত্মনাদ করে মূর্ছা গেলাম। আপনি বোধহয় টের পাননি কালিয়া একটা বড় গাছের গুড়ি দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল। জানেন, আমার আদেশ ছাড়া এই প্রথম সে এমন কোনো কাজ করলো। আমি ভাবতেই পারছি না সে আমার সাথে এমন ব্যবহার করতে পারে। ঠাকুরমশাই, কালিয়া কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? ঠিক বলতে পারবো না, তবে ও জঙ্গলের ভেতরে একটা মজা খালের ধারে প্রায় গিয়ে বসে থাকতো। সেখানে ও একটা আস্তানাও বানিয়েছে ডালপালা দিয়ে। একবার আমায় ওখানে নিয়ে গেছিল। হঠাৎ শুনতে পেলাম কয়েকটা চেনা গলা আমার নাম ধরে মন্দিরের বাইরে থেকে ডাকছে। বেরিয়ে দেখলাম অপরেশ, ভিখু আর দুজন মজুর সেখানে দাঁড়িয়ে আছে। তাদের হাতে শাবল, গাইটি ইত্যাদি অস্ত্র। অপরেশ আমায় দেখেই ছুটে এসে বলল, মহা অনর্থ হয়ে গেছে ঠাকুরমশাই। কি হয়েছে অপরেশ? তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? সুব্রতকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? এই তো বললে কলকাতায় বোনাসের টাকা আনতে গেছে একজনকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, কাল রাতে ওরা যখন ফিরছিল একজন ওদের পথ আটকায়। লোকটার বর্ণনা শুনে মনে হয়েছে সে আর কেউ নয়, কালিয়া। কাল সুব্রতর সঙ্গে যে লোকটা ছিল সেই সাংমা আগে সেনাবাহিনীতে ছিল, যাতে নেপালি। সঙ্গে সবসময় কুকরি থাকে, খুব বিশ্বস্ত আর সাহসী। টাকা পয়সা আনতে গেলে ওই বরাবর সঙ্গে যায়। ওরা মনে করেছিল এ বুঝি ডাকাত, টাকা ছিনিয়ে নিতে এসেছে। সাংমা কুকরি বার করতেই সেই দৈত্যর মতো লোকটা এক ধাক্কায় ওকে ছিটকে ফেলে দেয়। সুব্রত টাকার ব্যাগ নিয়ে পালাবার চেষ্টা করতেই লোকটা তাকে ধরে ফেলে। এরপর তার হাতের নাগালে আসতেই সে সুব্রতর মাথায় আঘাত করে। সুব্রত অজ্ঞান হয়ে যায়। সাংমা আবার তার দিকে তেড়ে যেতেই সে প্রচণ্ড মারে সাংমাকে সংজ্ঞাহীন করে দেয়। সারা রাত সাংমা রক্তাক্ত অবস্থায় ওইভাবেই জঙ্গলেই পড়েছিল। সকালে জ্ঞান ফিরতেই সে কোনো রকমের তাঁবুতে এসে আমাদের খবর দেয়। সবচেয়ে অবাক ব্যাপার হলো, ঘটনাস্থলের পাশেই টাকার ব্যাগটা পড়েছিল। সম্ভবত অচৈতন্য অবস্থায় সুব্রতর কাঁধ থেকে ব্যাগটা পড়ে যায়। ঠাকুরমশাই, দ্রুত আপনি আমাদের কালিয়ার সে আস্তানায় নিয়ে চলুন, না হলে সুব্রতকে বাঁচানো যাবে না। আমি বললাম। উনি আমাদের কথায় রাজি হলেন। যাওয়ার আগে উনি মন্দির থেকে একটা ত্রিশূল নিয়ে বেরিয়ে এলেন। ওনার চোখে মুখে যেন আগুন ঝরে পড়ছে। সেই সৌম্য দর্শন ব্রাহ্মণ পুরোহিতকে দেখে তখন আমার একে একজন নিষ্ঠুর অঘোর তান্ত্রিক মনে হচ্ছিল। ওনার সাথে আমরাও সদল বলে চললাম। তখন দিনের আলো যথেষ্ট থাকলেও জঙ্গলের যে দিকটায় আমরা গেলাম সেইখানটা বেশ অন্ধকার লাগছিল। আকাশ যেন হঠাৎই কালো মেঘে ঢেকে গেছে, অথচ একটু আগেও
আশ্বিন মাসের নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যেতে দেখেছি। এই অমানিসার মতো এই কালো মেঘ কোত্থেকে এলো কি জানি। আশপাশটা একদম নিস্তব্ধ ছিল, বুঝলে। একটা পাখি পর্যন্ত ডাকছে না। আমরা এগিয়ে চললাম পুরোহিত মশাইয়ের যাত্রাপথ লক্ষ্য করে। এমন সময় জঙ্গলের ওইটুকু জায়গায় একটা ঘূর্ণিঝড় শুরু হলো। আশেপাশের গাছগুলো প্রবল বেগে মাথা নাড়ছে আর শো শো করে হাওয়া বইছে, যেন প্রবলভাবে প্রকৃতি আমাদের বাধা দিচ্ছে যাতে আমরা না এগোই। কোথা থেকে যেন একটা শিয়াল বিভৎসভাবে ডেকে উঠল, একটা দাঁড়কাকে কর্কশ গলায় ডেকে উঠল। এগুলো যেসব অমঙ্গলের চিহ্ন সেটা আমি বিলক্ষণ জানি। পুরোহিত মশাই এবার থমকে দাঁড়ালেন, তারপর বললেন, তোমরা তোমরা এখানেই দাঁড়াও, সবার একসাথে যাওয়ার দরকার নেই। আমি আগে এগিয়ে গিয়ে দেখে আসি কি পরিস্থিতি। তারপর আমি ডাক দিলে তোমরা আসবে, কেমন? আমি বললাম, ঠাকুরমশাই, আপনি একা যাবেন না, আমি বরং আপনার সাথে আসি। এরা এরা এখানে অপেক্ষা করুক। উনি কি যেন চিন্তা করলেন, তারপরে সম্মত হলেন। বললেন, ঠিক আছে, আমার সঙ্গে আপনি আসুন, তবে কোনো শব্দ করবেন না। আমি ওনার কথা মতো এগোলাম, বুঝলে। কিছুদূর গিয়েই দেখলাম একটা লতা পাতা গাছের ডাল দিয়ে তৈরি কুটির। আমরা চুপিসারে সেদিকে এগিয়ে গেলাম। একপাশে ডালপালা, মাঝে কিছুটা ফাঁক আছে। সেটা সরিয়ে দেখলাম সেই কুটিরের ভেতরে সুব্রত অসহায় অবস্থায় পড়ে আছে। লতা পাতা দিয়ে তার হাত পা বাঁধা। সে চোখ বুজে আছে ঠিকই, তবে তার বুক দেখলাম ওঠা পড়া করছে। মানে সে প্রাণে বেঁচে আছে দেখে আমরা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেই ফাঁকা জায়গা দিয়ে মুখ বাড়িয়ে আমি চাপা স্বরে সুব্রতর নাম ধরে ডাকলাম, সুব্রত, সুব্রত। সে আমার গলা শুনে এদিক ওদিক দেখে নিয়ে আমায় দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটল। আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমায় বাঁচান, ঠাকুরমশাই, না হলে দানবটা আমায় বলি দেবে। আমরা কুটিরটার দরজার দিকে এগোলাম। দেখি প্রকাণ্ড এক পাথর দিয়ে তার দরজার দিকটা বন্ধ করা। মানুষ গলার জায়গা নেই। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি জোরে চিৎকার করে অপরেশদের ডেকে নিলাম। কিছুক্ষণের চেষ্টায় সবাই মিলে ঠেলে পাথরটাকে সরিয়ে ফেললাম। সৌব্রতকে গিয়ে অপরেশ বাঁধন মুক্ত করল। তারপর ধীর পদক্ষেপে দুজন কুটির থেকে বেরিয়ে এলো। আমরা চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পর আমার নাকে একটা বিশ্রী গন্ধ এলো, কেমন যেন পচা গন্ধ লক্ষ্য করে আমি দল ছেড়ে এগিয়ে গিয়ে দেখলাম একটা চিতল হরিণের দেহ পড়ে আছে, তবে তার মুন্ডটা নেই। প্রথমে ভাবলাম এটা কোনো বন্য জন্তুর কাজ। এই জঙ্গলে যে চিতাবাঘ আছে সেটা আমি জানি, না হলে এভাবে হাত খাওয়া পশুর দেহ পড়ে থাকবে না। কিন্তু ভালো করে তাকিয়ে দেখলাম সেই মৃত হরিণের দেহের পাশে একটা লাল কাপড়ের টুকরো পড়ে আছে। আমি জোর গলায় বললাম, পুরোহিত মশাই, একবার এদিকে আসবেন। আমার গলা পেয়েই তিনি দ্রুত আমার কাছে চলে এলেন। তাকে সেই পড়ে থাকা লাল কাপড়ের টুকরোটার দিকে নির্দেশ করতেই তিনি চাপা গলায় বললেন, সর্বনাশ, কালিয়ার দেহে করালি ভর করেছে। এখন ওর রোজ বলি দিয়ে মাংস চাই। এ যে বড় ভয়ঙ্কর অপদেবতা,
শিগগিরই শিগগিরই এখান থেকে চলুন। ও ও সম্ভবত আশেপাশেই আছে। আমরা মন্দিরের দিকে দ্রুত পা চালালাম। মন্দিরে পৌঁছে পুরোহিত মশাই সুব্রতকে কিছু ফল খেতে দিলেন। কাল রাত থেকে তার কিছু খাওয়া হয়নি। আমার দিকে চোখ পড়তেই সে চোখ নামিয়ে নিল। বুঝলাম সে অনুতপ্ত। পুরোহিত মশাই রাক্ষসে কালীর মূর্তির সামনে পুজোয় বসলেন। তবে আজ কোনো মন্ত্রোচ্চারণ নয়, তার দু চোখ বেয়ে নেমে এসেছে অবিশ্রান্ত জলের ধারা। আমি শুনতে পেলাম তিনি বিড়বিড় করে মায়ের কাছে আশু বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করছেন। সেই সঙ্গে অপদেবতার সঙ্গে লড়াই করবার জন্যেও মায়ের কাছে শক্তি প্রার্থনা করছেন। আমি কোনো কথা না বলে মন্দিরের বাইরে বসে এক মনে তার পুজো করা দেখছিলাম। হঠাৎ কানে এলো পেছন থেকে একটা কোলাহল সৃষ্টি হয়েছে। সেই সাথে কানে এলো ঘর ঘর করে একটা জান্ত আওয়াজ। ঘুরে দেখি কালিয়া মূর্তিমান জমির মতো এসে হাজির হয়েছে। তার হাতে রয়েছে একটা খাড়া, সারা দেহে কোথাও কোনো আবরণ নেই। আমার মেরুদণ্ড দিয়ে একটা ভয়ের স্রোত নেমে গেল। হাজার কারোর রক্ষা নেই। মনে হচ্ছিল স্বয়ং কাল ভৈরব এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। তবে তার দৃষ্টি কেবল একজনের উপরেই নিবন্ধ, সে হলো সুব্রত। সুব্রতও সেটা বুঝতে পেরেছে দেখলাম। সে অপরেশের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। ভিখু এবার তার হাতের শাবলটা নিয়ে দানবটার দিকে এগিয়ে গেল। কালিয়া একটু থমকে দাঁড়ালো। তারপর নিজের হাতের খাড়াটা মাথার উপরে তুলে এগিয়ে এলো। ভিখু নিজের শাবলটা দিয়ে কালিয়াকে আঘাত করবার চেষ্টা করতেই কালিয়া সেটা তার বাম হাত দিয়ে ধরে ফেলল। তারপর সেটা এক ঝটকায় কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। সেই বাম হাতের এক আঘাতে ভিখুকে ছিটকে ফেলে দিল। তবে সে যে সুব্রত ছাড়া আর কাউকে খাড়া দিয়ে আঘাত করতে চায় না, সেটা বুঝে আমি স্বস্তি পেলাম। না হলে এখানে এতক্ষণে রক্তগঙ্গা বয়ে যেত। এবার আরো যে কজন মজুর সেখানে উপস্থিত ছিল তারা সদল বলে আক্রমণ করলো কালিয়া। কিন্তু তারা কেউই তার কেশাগ্র স্পর্শ করতে পারল না। তাদেরও অবস্থা হলো ওই ভিখুর মতো। তারা আহত হয়ে যন্ত্রণায় কাতরাতে লাগলো। এবার কালিয়া ক্রমশ অগ্রসর হতে লাগলো তার শিকারের দিকে। এবার অপরেশ তার সামনে এগিয়ে এলো। সে চিৎকার করে উঠে বলল, সুব্রত, পালাও, আমি ওকে আটকাচ্ছি। তারপর সে তার হাতের একটা দড়ির ফাঁস ছুড়ে দিল কালিয়ার গলা লক্ষ্য করে। সে যে কখন এই দড়ির ফাঁসটা জোগাড় করেছে আমরা কেউই লক্ষ্য করিনি। ফাঁসটা কালিয়ার গলায় আটকে যেতেই অপরেশ উল্টো দিকে দৌড়তে লাগলো। কালিয়া তাতে সামান্য এগিয়ে গেল বটে, তারপর সে স্থির হয়ে দাঁড়ালো। আহত মজুররাও তখন সেই দড়ি ধরে টানতে আরম্ভ করেছে। সেই ফাঁকে সুব্রত জঙ্গলের মধ্যে অদৃশ্য হলো। কালিয়ার সাথে তখন অপরেশ আর মজুরদের দল বলের শক্তির লড়াই শুরু হয়েছে। এ যেন সেই দড়ি টানাটানি খেলা। হঠাৎ দেখলাম কালিয়া তার হাতের খাড়া দিয়েই সেই দড়ির উপর আঘাত করল। অত মোটা দড়িটা সামান্য পচা সুতুর মতন কেটে গেল। মজুরের দল ছিটকে পড়ল মাটিতে। কালিয়া তাদের দিকে ভ্রুক্ষেপ না করে ছুটল জঙ্গলের দিকে। তার লক্ষ্য স্থির। সুব্রত জঙ্গলে যে পথে গেছে সেদিক পানেই সে দ্রুত পদক্ষেপে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সুব্রতকে কাঁধে নিয়ে এসে সে মন্দির চত্বরে ফিরে এসেছে। সুব্রত ইতিমধ্যেই জ্ঞান হারিয়েছে। কালিয়ার রুদ্রমূর্তির সামনে কেউ আর এগোতে সাহস পেল না। অপরেশ একবার আমার দিকে তাকালো। আমি তাকে ইশারায় নিরস্ত করলাম। এখন ওকে বাধা দেওয়ার অর্থ নিজের মৃত্যু নিজেই ডেকে আনা। কালিয়া হাড়ি কাঠের মধ্যে সুব্রতর মাথাটা আটকে দিল।
জীবনে কোনোদিন নরবলি দেখিনি, তাই এই বিভৎস দৃশ্য সহ্য করতে পারবো না বলে চোখ বুজে রাক্ষসে কালীকে স্মরণ করতে লাগলাম আর বলতে লাগলাম, তুই মা হয়ে কিভাবে সন্তানের বলি নিবি মা? এই রক্তপাত বন্ধ কর, এই অবুঝের ভুল তুই ক্ষমা করে দে। এমন সময় কালী আর গড় আওয়াজটা কানে যেতেই বুঝলাম সে কোনো কিছুতে বাধা পেয়েছে। চোখ খুলে দেখি পুরোহিত মশাই মন্দির থেকে বেরিয়ে এসেছেন। তার চোখে মুখে এক অদ্ভুত জ্যোতি খেলা করছে। এ যেন এক অন্য মানুষ, এক অদ্ভুত শক্তি যেন প্রবেশ করেছে তার সারা শরীরে। আমি মায়ের মূর্তির দিকে তাকিয়ে দেখলাম তার রূপের একটা পরিবর্তন ঘটে গেছে সেখানে। সেই রুদ্রমূর্তির পরিবর্তে তার সৌম্য শান্ত এক চেহারা চোখে পড়ল আমার। এও মনে হলো মায়ের চোখের থেকে একটা হালকা নীল আলো বিচ্ছুরিত হচ্ছে, তবে সেটা পলকের জন্যে। তারপরেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। আমার চমক ভাঙল প্রবল এক ঠং করে আওয়াজে। দেখলাম কালী আর খাড়া হাড়িকাঠের সামনে নেমে আসলেও তা বাধাপ্রাপ্ত হয়েছে পুরোহিত মশাইয়ের ত্রিশূলে। তিনি তার হাতে ত্রিশূল দিয়ে কালী আর খাড়াটাকে আটকে দিয়েছেন। তারপর সেটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিলেন দূরে। ধাতব একটা শব্দ করে সেটা একটা পাথরে ধাক্কা খেয়ে টুকরো হয়ে ভেঙে গেল। কালিয়া এবার প্রবল বেগে ছুটে আসলো পুরোহিত মশাইয়ের দিকে। তিনি তার হাতের ত্রিশূলটা তার সামনে বাড়িয়ে ধরতেই সেটা হামুল বিঁধে গেল কালিয়ার বুকে। প্রবল আর্তনাদ নিস্তব্ধ জঙ্গলে ছড়িয়ে পড়ল। আমি দ্রুত গিয়ে সুব্রতকে হাড়িকাঠ থেকে মুক্ত করলাম। অপরেশ তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই সময় ঘটল আর একটা মারাত্মক ঘটনা। কালিয়া তার বুকের থেকে ত্রিশূলটা খুলে ফেলে দিল। সেখান থেকে গল গল করে রক্ত পড়ছে। আর এই অবস্থা দেখে এবার পুরোহিত মশাই তার দিকে এগিয়ে গেলেন। তিনি তার সামনে যেতেই সে হঠাৎ তার দুই বাহু দিয়ে পুরোহিত মশাইয়ের গলা টিপে ধরল। তার গলা দিয়ে আঁক করে একটা শব্দ বেরোলো বটে, তবে তিনি নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা করছেন না দেখে আমি চিৎকার করে বললাম, কালিয়ার হাত থেকে পুরোহিত মশাইকে ছাড়াও, না হলে ওনাকে বাঁচানো যাবে না। আমার চিৎকার শুনে সবাই প্রবল চেষ্টা করল, কিন্তু কোনো ফল হলো না। কালিয়ার দেহে প্রাণ ছিল না, তবু তার হাত দুটো তার পালকের গলা ছাড়েনি। এই অবশ্যম্ভাবী পরিণতির কথা বোধহয় তিনি আগেই জানতেন, তাই মনে হয় নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা তিনি করেননি। এরপর আমরা সবাই তাঁবুতে ফিরে এসেছিলাম। রমণী মোহনের লোকজন দেহ দুটির সৎকারের ব্যবস্থা করেছিল বলে পরে শুনেছিলাম। আর ওই রাক্ষসী কালীর মন্দিরের কি হলো? করালির উদ্দেশ্যে বলি নিবেদনও কি বন্ধ হয়ে গিয়েছিল ঠাকুরমশাই? কিশোরী প্রশ্ন করল। আমরা চলে আসার পর দিনই রাতে সেখানে প্রবল ভূমিকম্প হয়। শুনেছি সেই ভূমিকম্পে ওই মন্দির মাটির গভীরে চলে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানো? কেবলমাত্র সেই সামান্য জায়গাতেই সেই ভূমিকম্প সীমাবদ্ধ ছিল। বলতে গেলে প্রায় লোকচক্ষুর আড়ালেই সেই ঘটনাটা ঘটে যায়। পরে রমণীমোহন লোক পাঠিয়ে সেই মন্দিরের সন্ধান করে, কিন্তু বিরাট গহ্বরের সামনে বড় বড় গাছপালা পড়ে আছে দেখে কারো সেই গহ্বরে নামার সাহস হয়নি। এসব কথা রমণীমোহন পরে আমাকে চিঠি লিখে জানায়। আসার আগে আমার ঠিকানা তাকে দিয়েছিলাম কিনা। আছে নাকি সেসব চিঠি? কিশোরী খোঁচা দিয়ে প্রশ্ন করে। কিশোরীর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তারানাথ বলল, তোমরা আবার চা খাবে তো একটু? দাঁড়াও, চারিমাকে আর একবার চায়ের কথা বলে আসি।
আমি কিশোরীর দিকে চোখ পাকিয়ে ফিসফিসিয়ে বললাম, গল্প শুনতে গেলে তোমার অভ্যাসটা বদলাও কিশোরী। কিশোরী উত্তর না দিয়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো।